দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই শেষ হল যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুদেশের এই প্রথম প্রত্যক্ষ আলোচনাটি কোনো ফলাফল ছাড়াই ভেস্তে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। অন্যদিকে এই ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিকে দায়ী করেছে তেহরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠকে কোনো পরিণতি পায়নি। ১৯৭৯ সালের পর এটিই ছিল দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তারা নমনীয় মনোভাব দেখালেও তেহরান মার্কিন শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আপাতত একটি চূড়ান্ত প্রস্তাব টেবিলে রেখেই ওয়াশিংটনের উদ্দেশ্যে পাকিস্তান ছেড়েছেন জেডি ভ্যান্স ও তার প্রতিনিধি দল। দুঃসংবাদ হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর। আমরা আমাদের চূড়ান্ত প্রস্তাব দিয়েছি, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন কোনো সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আমরা তাদের কাছ থেকে পাইনি। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অযৌক্তিক দাবির কারণেই কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে কড়া ভাষায় সতর্ক করেছে, বেইজিং যদি তেহরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তবে তার পরিণতি হবে ভয়াবহ। ২ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এই আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা করা হচ্ছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। নগর ভবন থেকে ঢাকা দক্ষিণের টিকাদান কর্মসূচির উদ্বোধন করে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। মেডিসিনটা যাতে এক্সাক্ট কোয়ান্টিটি অফ মিশ্রণের সাথে যাতে মিশ্রিত হয় সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এই মশা, ফ্লাইং মশাগুলি, অ্যাডাল্ট মশাগুলি কিন্তু তাহলে মরে যাবে। প্রিয় সুধীবৃন্দ, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, খুব কাছে থেকে ওনাকে দেখতেছি। হি মিনস ওয়ার্ক, এর বাইরে কিন্তু কিছু বোঝেন না, একেবারেই কাজ পাগল মানুষ। ক্যান ইউ ইমাজিন 8:30 থেকে রাত 12:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি একজন প্রধানমন্ত্রী, ইজ দেয়ার এনি এক্সাম্পল ইন দিস ওয়ার্ল্ড যে একজন প্রধানমন্ত্রী সিটস ফর 16 আওয়ার্স ইনস্ট্যান্টলি টু encourage other members of parliament to attend the parliamentary session? It's a নজিরবিহীন। And he raises his hand when he is to say ha, and claps on the table when the ha vote wins. আমি দেখিনি, I have never seen in case of any prime minister of the world যে সংসদের ভোটাভুটির সময় টেবিল চাপড়ায় আবার সবার সাথে হাত তোলে। It is unique for him. And he is full of honesty and integrity, without any ego and vanity. He is a man of full humility. কাজে আমাদেরকে we have to extend our hands of cooperation to this honorable Prime Minister. এই যে মিজেল, each and every day he takes information from us. How to deal with the things, he advises us. How to collect the vaccines, he advised us. And we report her each and every day about our stock, about our chain of supply, about our effort for vaccination program every day, and we are doing it. We are encouraged by him. কাজে আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে, you have to play a very important role to fight against measles and বিস্তার কমছে না হামের, এমন পরিস্থিতিতে আজ থেকে ঢাকার 2 সিটি ময়মনসিংহ ও বরিশালে শুরু হচ্ছে টিকার কার্যক্রম। 20 এপ্রিল থেকে শুরু হবে সারা দেশে। এই 4 সিটি কর্পোরেশন এলাকায় 6 মাস থেকে 5 বছর বয়সী 12,19,957 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নেওয়া যাবে। গত 5 এপ্রিল থেকে হাম প্রতিরোধে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। নগর ভবন থেকে ঢাকা দক্ষিণের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সেখানে আছেন আমাদের সহকর্মী তাসিনা জেসি। সরাসরি যুক্ত হব তার সাথে। জেসি, টিকাদান কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন।
কৌরি, আপনি জানেন যে আজ 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বরিশাল এবং ময়মনসিংহ জেলায় যে বিশেষ টিকাদান কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে ইতিমধ্যে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছি। এখানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এসেছেন এবং তিনি আজকে এখানে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনে যে হামের বিশেষ টিকাদান কার্যক্রম সেটি আজকে তিনি উদ্বোধন করবেন। ইতিমধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রী অনুষ্ঠানস্থলে এসেছেন। আপনারা জানেন যে গত 5 এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল এবং সেদিনই কিন্তু মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশালে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিক পর্যায়ে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। তবে তিনি জানিয়েছেন যে এই বয়সের মধ্যে শিশুরা যারা রয়েছে তারা যদি কেউ অসুস্থ থাকে বা হামে আক্রান্ত থাকে তাহলে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে যাদের জ্বর রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে আপাতত এই টিকা খাওয়ানো পরের টিকা খাওয়াতে বলা হয়েছে। এছাড়া নির্দিষ্ট যে টিকাদান কেন্দ্র রয়েছে সেগুলোতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই বিশেষ টিকাদান কার্যক্রম চলবে বলে তিনি জানিয়েছেন এবং সকালে এসে রেজিস্ট্রেশন করে যে কোনো শিশুকেই এই টিকা দেওয়া যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 14 দিন ব্যাপী এই কার্যক্রমটি চলবে বলে আমাদেরকে এখানে জানানো হয়েছে। আপনাদেরকে আবার একটু জানাতে চাই যে গত 30টি উপজেলায় যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সেদিনই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ধীরে ধীরে এই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে এবং আগামী 3রা মে থেকে সারা দেশের অন্যান্য যে জায়গাগুলো বাদ রয়েছে টিকাদান কার্যক্রম থেকে সেখানেও এই টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এবং তিনি আসলে জনগণকে আতঙ্কিত না হয়ে শিশুদেরকে সুরক্ষিত রাখতে পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে করোনার মতো মহামারী যেহেতু আমরা প্রতিহত করতে পেরেছি, কাজেই এই হামের মতো যে মহামারী চলছে সেটিও আসলে প্রতিহত করা সম্ভব হবে। তো করি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে রাজধানী করাইলে, সেখানে আমাদের সহকর্মী তানভীর সুমন রয়েছেন। সুমন, আপনার কাছে জানতে চাই যে হাম রুবেলার টিকাদান কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে, কারা পাচ্ছে এই টিকার, কতদিন ধরে চলবে, সব মিলিয়ে জানাবেন। কৌরি, আপনি জানেন যে সারা দেশে হামের যে প্রাদুর্ভাব এটা খুব বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশ সরকার বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে কিন্তু জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি চালু করেছে। এরই ভিত্তিতে ঢাকা দেশের 4টি সিটি কর্পোরেশনে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি চালু হয়েছে। এর পরে আগামী 20 তারিখ থেকে 30টি জেলা অগ্রভিত্তিতে টিকাদান কর্মসূচি চালু করবে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমরা তার কাছ থেকে বাকিটা জানবো। যে জি ধন্যবাদ। সারা দেশের সিটি কর্পোরেশনগুলো বা মহানগরীতে এমআর যে জরুরি ক্যাম্পেইন সেটা আজকে থেকে শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বমোট 556টি সেন্টারে এই কর্মসূচি চলছে। আজকে সকাল 8টার সময় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব এম এ মুহিত এই প্রকল্পটি, এই কার্যক্রমটি উদ্বোধন করেন। তো আমাদের এখানে এটা, আমি এখন যেখান থেকে বলছি সেটা হচ্ছে করাইল মাঠ বা করাইল বস্তি নামে যেটা পরিচিত। এখানে আমাদের টার্গেট হচ্ছে প্রায় 8,000-এর মধ্যে আজকে এখন বাজে হচ্ছে সকাল 10টা। এই 2 ঘন্টার মধ্যে ইতিমধ্যে আমাদের প্রায় 600-র মতো বাচ্চার রেজিস্ট্রেশন হয়েছে। আমরা আশা করছি আমাদের আজকের এই প্রথম দিনে একটা উল্লেখযোগ্য টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। এমনিতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টার্গেট হচ্ছে। ধন্যবাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে। তিনি বলছিলেন যে আসলে ঢাকা শহরের যে উত্তরের, বিশেষ করে উত্তরের যে হামের যে প্রকোপ রয়েছে এটা কি দ্রুতভাবে উনি রিডিউস করবেন এবং কি কি উদ্যোগ নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানবো। রাজধানীর পরিবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ।
মাজুমা ফিলিং স্টেশনে প্রতিদিনেরই তো একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ গাড়ির লাইন। এখন কি পরিস্থিতি দেখছেন এবং সরবরাহ ঠিকঠাক রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। করি, আপনি যেহেতু বলে দিলেন আমি আমার অবস্থানটা আরেকবার বলে দিই যে আমি কিন্তু পরিবাগে রয়েছি মডেল ফিলিং স্টেশনে, এবং এখানে কিন্তু আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দীর্ঘ লাইন। এবং আমরা এখানে ভোক্তাদের সাথে কথা বলে জানতে পারলাম অনেকেই কিন্তু সেই সকাল 6টা থেকে এখানে তেলের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ ফিলিং স্টেশন যদিও বা সকাল 8টায় খোলে, তারা কিন্তু সকাল 6টা থেকে অপেক্ষা করছেন। যারা মোটরযান চালক আছে তারা সকাল 6টা থেকে অপেক্ষা করছে, এবং যে প্রাইভেট কার যারা আছে, অনেকে উবার কিংবা পাঠাওতে যারা চালায়, তারা কিন্তু রাত সেই 4:30টা থেকে এখানে অপেক্ষা করছেন একটু তেলের জন্য। এবং এখানে বিভিন্ন ধরনের এখানে পাম্প যা রয়েছে, এই পাম্পের মধ্যে কিন্তু এখন 600 টাকার বেশি মোটর সাইকেল থেকে তেল দিচ্ছে না, এবং অনেক যারা উবার বা পাঠাও চালায়, অর্থাৎ মোটর বাইক যারা আসলে ভাড়ায় চালায়, তারা কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তাদের সারাদিনের চাহিদাটা আসলে পূরণ হচ্ছে না। এখানে আসলে দেশের জ্বালানি তেল নিয়ে এক ধরনের চাপ এবং অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সরবরাহ ব্যাহত হওয়ার কারণে কিন্তু বিশ্বব্যাপী তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এর প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে, কিন্তু সেক্ষেত্রে অনেক ভোক্তারা বলছেন এবং সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারকে সাধুবাদ জানিয়েছেন তেলের দাম না বাড়ানোর ক্ষেত্রে। এখানে যেহেতু এখনও কিন্তু সরকার বলছে যে জ্বালানির তেমন কোনো সংকট নেই, সেজন্য কিন্তু এপ্রিল মাসেও আমরা জানি যে ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে বাস্তবে অনেক পাম্পে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, সীমিত বিক্রি এবং সময়সীমা অনুযায়ী তেল সরবরাহের অভিযোগ কিন্তু দেখা দিয়েছে। এবং আমরা পাম্প মালিকের সাথেও কিন্তু কথা বলেছি, তারা বলছে যে একজন ভোক্তা একবার তেল নিয়ে ঠিক তার পরের দিনই আবারও কিন্তু সে আসলে তেল নিতে আসছেন। এবং অন্যদিকে আন্তর্জাতিক বাজারে এবং মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সেটা কিন্তু বাংলাদেশেও দেখা দিয়েছে। যদিও বা তেলের দাম বাড়েনি, কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা এবং ভোগান্তি সেটা কিন্তু বেড়েই চলেছে। অনেকে এটার জন্য আসলে অসতর্কতা এবং অনিয়মকে কিন্তু দায়ী করছেন, কিন্তু সরকারকেও সাধুবাদ জানাচ্ছেন অন্যদিকে আসলে তেলের দাম না বাড়ানোর জন্য। এই ছিল সকালে রাজধানীর পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংকটের সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে। সারা দেশে অবৈধভাবে মজুত করা তেল উদ্ধারে অভিযান শুরুর পর বিভিন্ন ডিপো থেকে তেল চুরির বিষয়টি ফের সামনে আসছে। সম্প্রতি পতেঙ্গায় জব্দ 30 ড্রাম ডিজেল পদ্মা অয়েলের ডিপো থেকে নেয়ার অভিযোগ ওঠে। জ্বালানি তেলের হিসেব ও ট্যাঙ্ক ক্যালিব্রেশনের গরমিল, মজুতে জালিয়াতি সহ একের পর এক তেল চুরির ঘটনা পুরো খাতকে করেছে প্রশ্নবিদ্ধ। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পদ্মা অয়েলের তেল ভর্তি একটি গাড়ি থেকে চুরি করা হচ্ছে জ্বালানির তেল। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের বিভিন্ন ডিপো থেকে কৌশলে এভাবে তেল চুরির অভিযোগ পুরনো। পদ্মা, মেঘনা, যমুনার গাড়িগুলো তেল এখানে দিয়ে যায়। এবং কি এছাড়াও চাইনিজ গেটের ওদিকে বদি আব্দুল নূর, উনি জাহাজ থেকে অবৈধ ব্যারেল তেল নামায় এখানে সব জায়গায় সেন্ডিকেট করে রাখছে। শুধু একটা না, এখানে 10-12টা 15টা দোকান আব্দুল নূরের আন্ডারে, মানে এদের আন্ডারে। পতেঙ্গায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে বিমানবন্দর ও টানেল সংলগ্ন সড়কের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই সড়ক দিয়ে ডিপো থেকে তেল নিয়ে যাওয়ার সময় গাড়িগুলো কৌশলে মজুতকারীদের আস্তানায় ঢুকে পড়ে। এইদিকে যাওয়ার সময় পদ্মা, মেঘনার গাড়িগুলো, এদের বিশাল গেট আছে, গেট খুলে দেয়, গাড়িও এখানে ঢুকে যায়। ঢুকার পরে তেলগুলা দিয়ে বিভিন্ন পাম্পে চলে যায়। পতেঙ্গা থানার ইনভলভমেন্ট থাকার কারণে তো এরা তেলের বিশাল আড়ত খুলে বসে রয়েছে। 2022 সালে পদ্মা অয়েলের ডিপো থেকে বিমানবন্দরে যাওয়ার সময় গায়েব হয়ে যায় প্রায় 250 লিটার জেট ফুয়েল। এছাড়া ফতুল্লা ডিপো থেকে 4.25 লাখ লিটার ডিজেল গায়েবের ঘটনা পুরো জ্বালানি খাতকে নাড়িয়ে দেয়। সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমরা তেল দিই। আমাদের এন থেকে যাওয়ার পরে যদি এটা কোথাও কেউ অন্যায়ভাবে কিছু করে, এই দায়িত্ব তো আর আমরা নিতে পারি না। এটা হয়তো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, ওনারা ভালো বলতে পারবে যে এটা করতে গেছে, কীভাবে গেছে। জ্বালানি তেলের এই সংকটের সময় সারা দেশে তেল চুরিতে সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট। সবচেয়ে বেশি অনিয়ম, ঘুষ বাণিজ্য ও তেল চুরির অভিযোগ রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। সিন্ডিকেটকে শনাক্ত করে আইনের আওতায় আনার সুযোগ থাকলেও তা করা হয়নি রহস্যজনকভাবে। দীর্ঘদিন ধরে একটা চক্র তেল চোরাচালান এবং
তেলের অন্যায্য ব্যবহারের যুক্ত আছে। অনেক উপরস্থ লেভেল, নিচের দিকের উপরের অনেক একটা বিশাল একটা চক্র জড়িত আছে। এগুলো দেখার দায়িত্ব সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের বিভিন্ন ডিপো থেকে প্রতিদিন চুরি যাওয়া তেল সিস্টেম লস, ট্রান্সপোর্ট লস হিসাবে সমন্বয় করার অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টি পাশ হয়েছে সংসদে। পাশ না হওয়া ২০টি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে সরকারি আর বিরোধী দলীয় জোটে। মানবাধিকার ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করায় সংসদে বিরোধী দলসহ ক্ষোভ প্রকাশ করেছে বেশ কিছু মানবাধিকার সংগঠনও। তবে বিশেষজ্ঞরা মনে করেন এ বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও সরকারকে সময় দেওয়া উচিত। চলতি সংসদ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু বিল, 15টি সংশোধিত আকারে, অন্য 20টির মধ্যে 16টি পরবর্তী অধিকতর শক্তিশালী বিল আকারে আনার সুপারিশ ও 4টি পুরোপুরি বাতিল করে দেয়া হয়। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। বাতিল বা সংশোধিত বিল নিয়ে নানা সমালোচনা এবং বিতর্ক সংসদ ছাপিয়ে ছড়িয়েছে রাজপথ পর্যন্ত। কেউ বলছেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে সরকারের এমন সিদ্ধান্তে হোঁচট খেল সংস্কার, আবার কেউ বলছেন এখনই মন্তব্য করার সময় হয়নি। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর মতো সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা হোঁচট খেল বলে মনে করেন অনেকেই। অবশ্য মত ভিন্ন মত আছে। সালাউদ্দিন সাহেব স্পষ্টভাবে বলল, জুলাই সনদে যা আছে অক্ষরে অক্ষরে তারা পালন করবেন। এটা অর্থ হইল তারা যেটা এগ্রি করেছেন, তারা যেটা এগ্রি করেন না এটা কি তারা পালন করবেন? জনগণ তো সেই ম্যান্ডেট দেয় না তাদেরকে। তারা তো ম্যান্ডেটে ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যেও তারা দিয়ে দিয়েছে তারা কি করবেন। জনগণ তো 2/3 মেজরিটি তাদেরকে দিয়েছে। 133টা আইন যদি আপনার লাইন টু লাইন পড়তে হয়, এটি যদি আজকে জামাতকেও দিতেন, জামাতও যদি আজকে ক্ষমতায় থাকতো, তারাও এই কয়দিনের মধ্যে এটা পারতেন না। আমার মনে হয় যদি এটা আগামীতে তারা বলেছে, আশ্বস্ত করেছে সরকার যে তারা এটা করবে, আমরা তাদের উপরে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অপেক্ষা করা উচিত এবং আমাদের সুযোগ দেওয়া উচিত যাতে আইনগুলোকে নির্ভুলভাবে আমরা তৈরি করে আনতে পারি সংসদ থেকে। আর জুলাইয়ের যে স্পিরিট, এটাকে এই সরকার ধারণ করে এবং এটার প্রতিফলন তাদেরকে করতেই হবে, এবং সেটা যে কোনো উপায়ই হোক না কেন। আবার সরকার চাইলে এগুলো আরও সংস্কার পরিমার্জন করে পরবর্তীতে আলাদা করে বিল আনার সুযোগও দেখছেন অনেকে। মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো যদি আসলেই তারা ফাঁকি দিতে চায় তাহলে কিন্তু বিএনপির কপালেও কিন্তু খুব ভালো জিনিস আসবে তা না। তারা যদি ভালোভাবে এনে সেগুলো করে দেন তাহলে হয়তো এই বিতর্কটা থাকবে না। এই অধ্যাদেশগুলোকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ নাই। আপনাকে দেখতে হবে যেগুলো করা হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে বিচার বিভাগের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ক্ষেত্রে, এবং মানবাধিকার কমিশন আইন, এবং আরও যেটা আমরা দেখেছি পার্লামেন্টারি সেক্রেটারিয়েট, এই কয়টা করা হয়নি। ইতিমধ্যে আমাদের সংবিধানে কিন্তু সুপ্রিম কোর্টে বিচার নিয়োগের একটি কাঠামো দেওয়া আছে। আমরা সেই কাঠামোর মধ্যে থেকেও কি করতে পারি, বিচারক নিয়োগ কার্যক্রমটিকে পরিচালনা করতে পারি। যদি সরকার মনে করে যে আরও বেটার কোনো আইন তৈরি করবে, আমরা কেন সেই সুযোগ দিব না। তবে যাই সিদ্ধান্ত হোক বা যে সংস্কারই হোক, তা যেন সকল দলের মধ্যে সংসদে আলোচনার টেবিলে হয়। এ নিয়ে রাজপথে উত্তেজনা কারোরই কাম্য নয় বলে মত আইন বিশেষজ্ঞদের। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বল্প আয়ের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে ফ্যামিলি কার্ড। অসচ্ছল নারীদের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ফ্যামিলি কার্ডের টাকা এখন বড় হাতিয়ার। এই অর্থ যেমন তাদের খাদ্য নিরাপত্তা দিচ্ছে, তেমনি দিচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের সুযোগ। আয়ের পথ তৈরি হওয়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন প্রান্তিক জনপদের এসব নারী। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের রোকসানা বেগম এ বাড়িতে প্রথমবার নিজের টাকায় সন্তানকে পোশাক কিনে দিয়েছেন, খরচ যোগাচ্ছেন লেখাপড়ার। এসব করেছেন ফ্যামিলি কার্ডের টাকায়। এরপর টাকা পেলে কিনবেন ছাগল। বই কিনে দিছি, স্কুলে বেতন দিছি, চলি ঈদ মার্কেটে জামা কাপড় লিছে, ছাগল কিনবো, সে থেকে হয়তো আবার হচ্ছে গরু বাছুর কিনবো করে টাকা জমাবো। গোপালবাড়ি গ্রামে 496 জন নারী পেয়েছেন ফ্যামিলি কার্ড। এই টাকায় এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্নে বিভোর তারা। ওষুধ খাইছি 500 টাকার বাবা, আর 500 টাকা চাউল ডাল খাইছি। 2500 টাকা মাসে পাবে বা পাচ্ছে,
তার অবশ্যই তাই হয়তো একটা ওই টাকা দিয়ে একটা ওষুধ কিনতে পারছে। কিশোরগঞ্জের ভৈরবে তুলাকান্দি গ্রামে একটি বড় জনগোষ্ঠীর জীবনের গতিপথ বদলে দিচ্ছে ফ্যামিলি কার্ড। কার্ডের টাকা আর জমানো পুঁজি দিয়ে ছাগল কিনেছেন নাজমা বেগম। স্বপ্ন এখন খামার করার। ফ্যামিলি কার্ড টাকা ভাইয়া বাচ্চা কিনছি, বাচ্চা মানে পাললে বড় সড়ো করে আমি বিক্রি করবো। আমি খামার একটা আমার আশা আছে, খামার করবো। শুধু নাজমা বেগম নন, ফ্যামিলি কার্ডের সচ্ছলতা ফিরেছে আরো অনেক পরিবারে। 2,500 টাকা লোক আরো ঘুরছি বইরা বুঝে কইরা বইরা দুধটা ভরে কিনছি, কিনাতে ফালতাছি। এটা দিয়ে আমি মুরগা কিনছি, কিনা চেষ্টা করতেছি এটা থেকে নাক ধরে আমি বাড়াইতারি। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের বিলকিস বেগমের সংসার চলত অন্যের বাড়িতে কাজ করে। তবে এখন ফ্যামিলি কার্ডের টাকায় তার চোখে মুখে আগামীর স্বপ্ন। এই টাকা অনেক কাজে লাগাবো, বেটি বিহাবো, তারপরে গরু ছাগল নিব। রহিমানপুর ইউনিয়নে 590 জন দরিদ্র নারী এই সুবিধার আওতায় দেখছেন আশার আলো। খুব লাভবান হয়েছি। আমি দরিদ্র এবং মেয়ের জন্য টাকা জমাচ্ছি এবং ছেলে দুটার প্রাইভেট বেতন দিতে পারতেছি। এই পয়সা করে দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে লেখাপড়া করাবো এবং প্রাইভেটের বেতন দিব, যেন ভবিষ্যতে ওরা অগ্রসর হতে পারে। ফ্যামিলি কার্ডের স্বস্তি ফিরেছে নাটোরের লালপুরের হতদরিদ্র পরিবারে। ওই টাকায় আমি খাই, ওষুধপাতি খাই, তোর তরকারি কিনি। আমার শালি পেলি গরিব মানুষ খুবই চলে না কম, তো আমি নিজেই খাই। মনে করছিলাম যে আমার ছেলে মেয়েদের মাদ্রাসায় ভর্তি করতে পারবো না বা পড়ালেখা করতে পারবো না, এদিক থেকে সুবিধা হয়েছে। তবে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। এখনো গরিব মানুষ আমারে 9 নম্বর ওয়ার্ডে পাইনি ম্যাক্সিমাম লোকজন। ফ্যামিলি কার্ড আমাদের পাড়ায় অনেকে পাইছে, মানে বড় লোকরা। আমরা গরিব মানুষ, কিছু মানুষ পাইনি, বাধ্য হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে 600 সুবিধাভোগী নারী পেয়েছেন ফ্যামিলি কার্ড। এই টাকা দিয়ে আমি আমার বাচ্চাকে লেখাপড়া করাবো, গাইড কিনবো আমার বাচ্চার, আমি হাঁস মুরগি কবুতর এগুলো পালবো। আমরা ওই টাকা পায় মহা খুশি হয়েছি। ওই টাকা দিয়ে আমরা আয় উন্নতি করতেছি। বিএনপি সরকারের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে, সেই সাথে দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী হতে পারে মডেল, বলছেন সংশ্লিষ্টরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষবরণকে কেন্দ্র করে সবুজ পাহাড়ে লেগেছে উৎসবের রং। নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে বর্ণিল আয়োজনের। খাগড়াছড়িতে প্রথম প্রহরে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল ভাসানো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাণের উৎসব। জেলা সদরের দক্ষিণ এবং খবং পুরিয়া এলাকার চেঙ্গি নদীর তীরে জড়ো হন চাকমা জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী পোশাকে সেজে বিভিন্ন বয়সী মানুষ হাতে ফুল নিয়ে সামিল হন। নদীতে ফুল ভাসিয়ে তারা জানান দেন উৎসবের আগমনী বার্তা। নতুন বছরে সবার জন্য মঙ্গল কামনায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়েছেন পাহাড়ি তরুণ তরুণীরা। ভোর থেকে শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানি পাহাড় সহ জেলার বিভিন্ন এলাকায় হ্রদের পানিতে উৎসবমুখর পরিবেশে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে সবার জন্য শান্তি আর মঙ্গল কামনা করেন তারা। বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। আজকেই প্রথম শুরু আমাদের ফুল বিজু, আর আমরা সবাই পরিবার নিয়ে এবং এলাকাবাসী আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আমরা সাঙ্গু নদীতে আসছি ফুল বাসানোর জন্য। সকালে ফুল তুলে সবাই আসলাম যাতে নতুন বছরটা খুব ভালোভাবে যায়। সামাজিক যে প্রথম যে ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, এটি আমরা আমাদের 14 তারিখ পর্যন্ত চলমান থাকবে। চৈত্রের সন্ধ্যায় ক্ষুদে শিল্পীদের গানের আবহে মোহময় এক মুহূর্ত কাটালো সিলেটে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে গীত বিভাস শীর্ষক এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে গীতবিতান। মমিতা সিনহার পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গীতবিতানের অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী। হল ভর্তি দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন গীতবিতান বাংলাদেশ, গীতিনন্দন, শিশুতীর্থ ও শ্রুতি কাননের পরিবেশনা। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে বৈশাখ ঘিরে মাটির তৈরি খেলনা, হাড়ি পাতিল সহ বিভিন্ন তৈজসপত্র বানাতে দিন রাত কাজ করছে পালগ্রামের অর্ধশত কুমার পরিবার। পহেলা বৈশাখ এলেই ব্যস্ততা বেড়ে যায় তাদের। বংশ পরম্পরায় মা বাবা থেকে সন্তানের হাতে পৌঁছেছে এই পেশা। করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া পাল গ্রামের 70 বছর বয়সী মৃৎশিল্পী মলিবালা পাল। বয়সের ভার শরীরে পড়লেও থামেনি হাতের কাজ। পৈতৃক পেশা মৃৎশিল্প। ছোটবেলা থেকেই বাবা মায়ের পাশে বসে মাটির খেলনা, হাড়ি পাতিল বানাতে সহযোগিতা করতেন, সেই থেকেই হাতে খড়ি।
মণিবালা পালের মতো ছত্তরুয়া পাল গ্রামের অর্ধশত কুমার পরিবারের সদস্যরা কেউ মাটি সংগ্রহ ও প্রস্তুত করছেন, কেউ নিপুণ হাতে তৈরি করছেন পিঠার খোলা, হাঁস, ঘোড়া, টিয়া পাখি, মাছসহ নানা ধরনের খেলনা। আবার কেউ তৈরি করছেন মাটির ব্যাংক, মগ, গ্লাস, প্লেট ও চায়ের কাপের মতো ব্যবহার্য সামগ্রী। প্রথমে মাটি কাটি, মাটি কিনে আনি, তারপরে মাটি কিনে ভিজা, এখানে চমড়ি, তারপরে পানন লাগে, পুরন লাগে। বিয়ের পরে কি মনে করেন আজকে 10 বছর ধরে আমি এই কাজ করছি। ছেলে কইতে আছে যে ছেলে কিছু বানাইছেন, মা বাজারে নিয়ে গেছে। তৈরি করা পণ্যগুলো রোদে শুকিয়ে তাতে রঙের তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা ও নান্দনিকতা। প্রতিটি পণ্যে যেন লেগে আছে গ্রামীণ ঐতিহ্য আর শৈল্পিক সৌন্দর্যের ছাপ। আবহমান বাংলার ঐতিহ্য হিসেবে পরিচিত মাটির তৈজসপত্র এখন প্লাস্টিক, সিরামিক, মেলামাইন ও স্টিলের পণ্যের চাপে কোণঠাসা। প্লাস্টিকের মাল বাড়ার কারণে মৃৎশিল্প এগুলো মনে করেন আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে। সরকারি কোনো সহযোগিতা না থাকার কারণে তো আজকে এগুলা ধ্বংসের পথে যাচ্ছে। যদিও পয়লা বৈশাখ, ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে চাহিদা কিছুটা বাড়ে, বছরের বাকি সময়টা কুমারদের কাটে অনিশ্চয়তায়। আমাদের মৃৎশিল্প যেটা আমাদের লোকজ ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কোনোভাবে হারিয়ে যেতে দেওয়া যাবে না। ছত্তরুয়া এলাকায় যে মৃৎশিল্প রয়েছে সেটা আমরা প্রয়োজনে পরিদর্শন করব, করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা অধিদপ্তরের সাথে কথা বলে তাদের জন্য কিছু করা যায় কিনা আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। পয়লা বৈশাখকে ঘিরে বাড়তি চাপ থাকায় এখন সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা। ডিবিসি নিউজ ডেস্ক। বাঙালির প্রাণের উৎস পহেলা বৈশাখকে সামনে রেখে গাইবান্ধা ও গোপালগঞ্জের পালপাড়ায় ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বাহারি মাটির খেলনা ও নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। সারা বছর কদর না থাকলেও বৈশাখকে ঘিরে লাভের আশায় তারা। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বর্ষবরণের অন্যতম আকর্ষণ বৈশাখী মেলায় বিক্রি হবে মাটির তৈরি নানা সামগ্রী আর খেলনা। এ কারণে গাইবান্ধার পালপাড়ায় তুমুল ব্যস্ততা। পুতুল, হাতি, ঘোড়া, বাঘ, টিয়া ময়না, মাটির ব্যাংক, পান্তার থালা, ফুলের টব, হাঁড়ি পাতিল সহ নানা সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ বানাচ্ছেন, আবার কেউ সেগুলো রোদে শুকিয়ে নিচ্ছেন, কেউ বা পোড়াচ্ছেন আগুনে, আর শেষ মুহূর্তে রং তুলির আঁচড় দিচ্ছেন কারিগররা। প্লাস্টিকের যুগে লোকসান আর সারা বছরের ব্যবসায়িক মন্দা কাটিয়ে পহেলা বৈশাখ সামনে রেখে লাভের আশা করছেন তারা। আমরা পূর্বপুরুষ থেকে এই ব্যবসা করি। বৈশাখ মাসটাতে না মেলাবান্নি করলে অল্প কিছু ইয়ে হয়। এখন প্লাস্টিকের সবকিছু বাইরেছে, ওই জন্য মাটির জিনিস কম চলে। এই বিভাগে অনেক মানুষ সরিয়ে দিচ্ছে। ঐতিহ্য ধরে রাখতে ঋণ প্রদান, প্রশিক্ষণ সহ মৃৎশিল্পীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার। গ্রাম বাংলার যে ঐতিহ্য, তারা ঐতিহ্য ধরে আছে। আমরা তাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে সহযোগিতাগুলো আছে, প্রশিক্ষণ, লোন এবং অন্যান্য, তাদেরকে সরবরাহ করছি এবং ভবিষ্যতেও করবো বলে আশা করছি। বৈশাখী মেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানেও গড়ে উঠছে মৃৎশিল্প। মেলায় আসবাবপত্র, খেলনা সহ নানা তৈজসপত্রের পসরা সাজিয়ে বসতে মৃৎশিল্পীদের প্রস্তুতি শেষ মুহূর্তে। পাল সম্প্রদায়ের নারী পুরুষের সুনিপুণ নৈপুণ্যে তৈরি হচ্ছে ঐতিহ্যের নানা সামগ্রী। পুতুল, ঘোড়া, ব্যাগ, এ ধরনের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে মেলায় বিক্রি করতেছে। কাঠালাম, হাতি, ঘোড়া ইত্যাদি সামগ্রী তৈরি করা হয়েছে। এগুলি আমাদের পয়লা বৈশাখের দিনে নিয়ে মেলায় বসতে হবে। পূর্বপুরুষের থেকে আমার বাবা, ঠাকুরদাদা, এই আমার পেশাই এইটা। তবে প্লাস্টিক পণ্য বাজার দখল করায় অনেকেই পেশা বদল করেছেন। প্লাস্টিক জাতীয় যে সামগ্রীগুলো বেড়েছে, এর জন্য আমাদের এইগুলোর একটু দিনের দিন মান কমে যাচ্ছে। মাটির তো জিনিসগুলো হচ্ছে শখের, এগুলো তৈরি করা মনে করি এটা থাকা উচিত। বাজারজাতকরণ যে বিষয়টা, সেটা আমাদের বিসিকের একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে সরাসরি ক্রেতা নিতে পারে তাদের কাছ থেকে। মৃৎশিল্প যারা আছে, শিল্পী যারা আছে, তাদের সমন্বয়ে আমরা ঢাকা থেকে স্পেশাল ট্রেনিং করাতে পারি। মৃৎশিল্পের উপর এখনো টিকে আছে বেশ কিছু পরিবার। ভালোবাসা, শ্রম আর ঐতিহ্যের টানে এখনো ধরে রেখেছেন পৈতৃক পেশা। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।